আলাইকুম। আমি আনিসুর রহমান আছি রাশিয়ার মস্কো শহর থেকে। আজকে আমরা জানব ইরান-ইসরায়েল যুদ্ধে কত খরচ হচ্ছে, তাদের ক্ষয়ক্ষতি এবং এই ইসরায়েলের যে ইন্টারসেপ্টর ছিল, সেই ইন্টারসেপ্টর যে ফুরিয়ে আসতেছে, এই সংবাদের বিস্তারিত আজকে আমরা জানব। তো আপনারা জানেন ইতিমধ্যে যে এই যুদ্ধটি ফেব্রুয়ারি মাসের ২৮ তারিখে শুরু হয় এবং আজকে মার্চ মাসের ১৭ তারিখ পর্যন্ত যুদ্ধটি চলমান। তো এই যুদ্ধে যখন ইসরায়েল থেকে যখন ইরানের উপরে আক্রমণ করা হয়, একটা পর্যায়ে গিয়ে ইরান তখন তাদের যেই প্রতিরক্ষার জন্য তারা কিন্তু পাল্টা আক্রমণ শুরু করে। তো এই আক্রমণের জেরে ইসরায়েল কিন্তু তখন কি করে, তাদের যেই সক্ষমতা ছিল সেই সক্ষমতা কিন্তু তারা কিন্তু প্রতিনিয়ত কিন্তু সেটা হারাচ্ছে। এই যে যুদ্ধ, এই যুদ্ধকে কেন্দ্র করে কিন্তু আপনারা দেখতে পারতেছেন যে বর্তমানে যে অবস্থা সেটা কিন্তু ডে বাই ডে কিন্তু খারাপ হচ্ছে। তো ইসরায়েলের যেই ইন্টারসেপ্টরের যে ক্ষমতা ছিল সেটা কিন্তু দিনের পর দিন কিন্তু কমতেছে। তো আমরা এর উপরে একটা আ রিসার্চ করি। রিসার্চ করে আমরা আপনাদের জন্য কিছু তথ্য বের করি। সেই তথ্যগুলো এখন আপনাদেরকে আমি জানাবো। ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন গণমাধ্যম থেকে জানা গেছে, ইসরায়েলের যেই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইন্টারসেপ্টরের যে মজুদ ছিল, সেটা কিন্তু সমালোচনামূলকভাবে কিন্তু কম। সেটা কিন্তু অনেক কম হয়ে আসছে। তো আপনারা জানেন যে এই যুদ্ধের আগে গত বছর জুন মাসে ১২ দিনের কিন্তু ইসরায়েল বনাম ইরানের কিন্তু যুদ্ধ হয়। সেই যুদ্ধে ইরান থেকে প্রচুর পরিমাণে আপনার ক্ষেপণাস্ত্র কিন্তু ইসরায়েলে কিন্তু নিক্ষেপ করা হয়, ইসরায়েলের মারা হয়। সেই ক্ষেত্রে ইসরায়েল থেকে প্রায় ১৫০ টির বেশি ইন্টারসেপ্টর ব্যবহার করা হয়। তো ইন্টারসেপ্টর কিন্তু ক্ষেপণাস্ত্র তৈরি করার থেকে কিন্তু ইন্টারসেপ্টর তৈরি করা কিন্তু খুবই ডিফিকাল্ট। ক্ষেপণাস্ত্র যেমন আপনার মিসাইল, ব্যালিস্টিক মিসাইল, ড্রোন এগুলো কিন্তু তৈরি করা যায়। এটার উৎপাদন খরচ কম থাকে এবং এটা খুব দ্রুত তৈরি করা যায়। বাট ইন্টারসেপ্টর এর ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে, যদি একটা পরিসংখ্যান বলি, পরিসংখ্যান যেটা বলতেছে সেটা হচ্ছে যে আপনার ইরান যদি প্রতি মাসে ১০০ টি যদি আপনার মিসাইল তৈরি করে, ক্ষেপণাস্ত্র তৈরি করে, তাহলে এই আমেরিকা তারা ৬ থেকে ৭ টা ইন্টারসেপ্টর তৈরি করতে পারে। তার মানে ১০০ মিসাইলের বিপরীতে হচ্ছে ৬ থেকে ৭ টা ইন্টারসেপ্টর। তো আপনারা জানেন যে গত বছর ২০২৫ সালে ১২ দিনের যে যুদ্ধ হয়, সেই যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের যেই 3rd ইন্টারসেপ্টর ছিল, সেইটার প্রায় ১৫০ টির বেশি ব্যবহার করা হইছে। এবং এই যুদ্ধটা যখন শুরু করে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের ২৮ তারিখে, তখন তারা কিন্তু পুরোপুরি প্রস্তুত ছিল না। তারা হয়তো কোনো পলিটিক্যাল চাপের কারণে তারা এই যুদ্ধটা শুরু করছে। তো সেই ক্ষেত্রে আমরা যদি এই যুদ্ধর যেই খরচটা যদি আমরা খেয়াল করি, যে এই যুদ্ধ যখন শুরু হয়, এই যুদ্ধের ১ম যেই দিন, ১ম যে যখন মার্কিন যুক্তরাষ্ট্র যখন যুদ্ধ শুরু করে, তো মার্কিন যুক্তরাষ্ট্রের ১ম দিনে তাদের $১ বিলিয়ন মার্কিন যুক্তরাষ্ট্রের খরচ হয় এই যুদ্ধটা শুরু করতে। এরপরে, এরপরে ১ম সপ্তাহে তাদের খরচ হয় হচ্ছে ৫ থেকে ৬ বিলিয়ন মার্কিন ডলার। আর ইসরায়েলের খরচ হয় হচ্ছে প্রতি সপ্তাহে ২.৯ বিলিয়ন থেকে ৩ বিলিয়ন ডলার খরচ হয়। তো তাদের এটা কোন খাতে খরচ আমরা যদি খেয়াল করি, তাদের খরচ হচ্ছে ক্রুজ মিসাইলে, তাদের খরচ হচ্ছে বিমান হামলা করতে, তারপরে তাদের খরচ হচ্ছে বিমানবাহী রণতরী মোতায়েনে, তারপরে সামরিক অভিযান করতে এবং অর্থনৈতিক কর্মকাণ্ড করতে তাদের এই খরচগুলা হচ্ছে। আর সেই তাদের বিপরীতে আমরা যদি খেয়াল করি যে ১ম ১ সপ্তাহে ইসরায়েল এবং ইউএসএ প্রায় ৮ থেকে ৯ বিলিয়ন ডলার তারা খরচ করছে যুদ্ধের জন্য। সেই ক্ষেত্রে ইরান যেটা করছে, ইরান ১ম সপ্তাহে ৩ থেকে ৪ বিলিয়ন ডলার খরচ করছে। তো তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিন্তু অতটা শক্তিশালী না। তো তারা কি করছে? তারা হচ্ছে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালাইছে এবং তারা কি করছে? সামরিক এবং জ্বালানি অবকাঠামোতে তারা কি করছে? ড্রোন হামলা করছে, করে সেটা ধ্বংস করছে এবং বিভিন্ন ধরনের যে তেল রপ্তানি ইয়াটা ছিল সেটা তারা বন্ধ করছে। আপনারা যদি খেয়াল করেন দেখবেন যে ইরান যে হরমুজ প্রণালী ছিল, তাদের যে হরমুজ প্রণালী, সেই হরমুজ প্রণালী দিয়ে পৃথিবীর প্রায় ২০% আপনার পরিবহন যেই জাহাজ এদিক দিয়ে যাওয়া আসা করে, সেই হরমুজ প্রণালীটা তারা বন্ধ করে দিয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু বর্তমান সময়ে আপনারা খেয়াল করবেন যে বিভিন্ন পণ্যের দাম বাড়তেছে এবং বর্তমানে অলরেডি তেলের দাম বেরেল প্রতি $১০০ ছাড়িয়ে গেছে। এখন আমরা আরেকটু ডিপে যদি যাই, সামরিক ব্যয় এবং সেপ্টর সংকট যেটা, সেটার যদি আমরা পরিসংখ্যান দেখি,
আপনারা জানেন ইতিমধ্যে যে ইরানের সেজ্জিল ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মোকাবিলায় ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের অত্যন্ত ব্যয়বহুল একটি প্রতিরক্ষা যেই ব্যবস্থা সেটা তারা কিন্তু ব্যবহার করতেছে। ব্যবহার করার ফলেও তারা কিন্তু এখন ইন্টারসেপ্টরের যে তাদের মজুদ ছিল সেটা কিন্তু তাদের ফুরিয়ে আসতেছে। সেই ক্ষেত্রে আমাদের যে ডাটাবেস আমরা যেটা রেডি করছি সেটা দেখে আপনাদেরকে যদি বলি সেটা হচ্ছে যে আপনার ইরান হামলাকারী যে পক্ষ তারা কি করতেছে শাহেদ ড্রোন, সেজ্জিল ক্ষেপণাস্ত্র এই ২ টা তাদের যে অস্ত্র একটা হচ্ছে শাহেদ ড্রোন আরেকটা হচ্ছে সেজ্জিল ক্ষেপণাস্ত্র। এই ২ টা ব্যবহার করতেছে এবং এই ২ টা ব্যবহার করার পরে এটাকে তারা প্রতিরক্ষা যেই এয়ার ডিফেন্স সিস্টেম ইসরায়েলের এবং মার্কিন যুক্তরাষ্ট্রের তারা কি করতেছে প্যাট্রিয়ট PAC-3 এবং আয়রন ডোম ইন্টারসেপ্টর তারা ব্যবহার করতেছে। এই ক্ষেত্রে এই সেজ্জিলের যে বৈশিষ্ট্য আমি আপনাদেরকে সেজ্জিল ক্ষেপণাস্ত্রের বৈশিষ্ট্যটা আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে এটা এমনভাবে তৈরি করা হইছে, এইটার যে সক্ষমতা এটা চিন্তার বাহিরে। এটা হচ্ছে ২,০০০ থেকে ২,৫০০ কিলোমিটার রেঞ্জে গিয়ে এটা আঘাত করতে পারে এবং এইটা প্রায় ৫০০ থেকে প্রায় ১৫০০ কেজি বোমা বহন করতে পারে এবং এইটা হচ্ছে এটাকে বলা হয় হচ্ছে আপনার এটাকে ড্যান্সিং আপনার ক্ষেপণাস্ত্র বলা হয়। ড্যান্সিং মিসাইল। এটা কি করে? আপনি যখন এটাকে যখন এই মিসাইলটা কি করে? এটা হচ্ছে আপনার যখন এটাকে নিক্ষেপ করা হয়, এটাকে যখন ছোড়া হয় ইরানের মাটি থেকে, এটা যখন ইসরায়েলে যায়, ইসরায়েলের যখন ভূখণ্ডে যখন এটা পড়বে, পড়ার আগে এটা বেঁকে মানে ঝিকি একটা মানে আঁকাবাঁকা একটা কার্ভস তৈরি করে। সেক্ষেত্রে ইন্টারসেপ্টর কিন্তু কনফিউজ হয়ে যায়। কোন ডিরেকশন এ গিয়ে তাকে আঘাত করবে এবং এইটার যে রাডারে ধরার যে এটার যে সক্ষমতা, এই মিসাইলকে রাডার ধরতে পারে না। এর কারণ হচ্ছে এই যে মিসাইলটা যখন এই সিজিল মিসাইলটা যখন ক্ষেপণাস্ত্র যখন তৈরি করা হইছে, তার যেই বডি আছে, এই বডিতে তারা রাডার যাতে না ধরতে পারে, সেইরকম একটা প্রযুক্তি তারা ব্যবহার করছে। এখন আমরা যদি খেয়াল করি যে একেকটা শাহেদ ড্রোন ভূপাতিত করতে আপনার ইউএস এর মিলিয়ন ডলারের তাদের কিন্তু ক্ষেপণাস্ত্র তাদের যেই ইন্টারসেপ্টর আছে সেটা ব্যবহার করা লাগতেছে। আপনি যদি খেয়াল করেন একটা শাহেদ ড্রোনের যেটা দাম সেটা প্রায় $২০,০০০ থেকে $২৫,০০০ বা $৩০,০০০ ভিতর হয়ে থাকে। বাট একটা প্যাট্রিয়ট যে মিসাইল আছে যেটা দিয়ে ইন্টারসেপ্ট করা হয় এই ড্রোনগুলাকে বা মিসাইলগুলাকে সেটা দেখা যায় প্রায় মিলিয়ন ডলারের কাছাকাছি হয়। আবার যদি খেয়াল করেন আমি আপনাদেরকে আগেও বলছি যে একটা উৎপাদন ক্ষমতা থাকতে হয় একটা দেশের উপর, তাহলে সে যুদ্ধটা চালায় যেতে পারে। সেই ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি ইরানের মিসাইল উৎপাদন ক্ষমতা হচ্ছে প্রতি মাসে ১০০ টার মতন। বাট সেই ক্ষেত্রে মিসাইলটাকে ইন্টারসেপ্ট করার যে ক্ষমতা সেটা ইসরায়েলের কিন্তু নাই। এটা আমরা অলরেডি জানতে পারছি। এখন আমরা আসি যে এই যুদ্ধে অর্থনৈতিক ক্ষয়ক্ষতি কিরকম হতে পারে? বাংলাদেশ আমাদের মতো ছোট দেশ, আমরা এই যুদ্ধ থেকে আমরা কিভাবে ক্ষতিগ্রস্ত হতে পারি? এটা নিয়ে আমরা দেখব। আপনি যদি খেয়াল করেন যে জ্বালানি মূল্য বৃদ্ধি, যুদ্ধের কারণে তেল ও গ্যাসের দাম বাড়তে পারে এবং অলরেডি বাড়তেছে। সবচেয়ে খারাপ পরিস্থিতিতে হচ্ছে অপরিশোধিত তেলের দাম ৪০% থেকে ৪০% বাড়তে পারে এবং এলএনজি যেটা আছে সেটার দাম হচ্ছে ৫০% পর্যন্ত বাড়তে পারে। এতে আমাদের বাংলাদেশের উপর চাপ পড়বে। বাণিজ্যিক যেই শিপিং যে ব্যবস্থাগুলো আছে সেটা কিন্তু হরমুজ প্রণালী ব্যবহার করে তারা কিন্তু পরিবহন করত। সেক্ষেত্রে তারা কিন্তু ব্যাপকভাবে কিন্তু এখানে ক্ষতিগ্রস্ত হবে। কারণ অলরেডি যেই হরমুজ প্রণালী আছে সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে। এদিকে আমরা যদি খেয়াল করি যে পরিবহন যে ব্যয় আছে সেটা ২৫% বাড়বে এবং রপ্তানি চাহিদা ৫% কমে যেতে পারে। এতে করে জিডিপি ১.৪% হ্রাস পাবে আমাদের বাংলাদেশের মতো দেশের জন্য। এরপর আমরা খেয়াল করি রেমিটেন্স এর যে প্রবাহ ছিল সেটা কমে যেতে পারে। আপনারা জানেন যে উপসাগরীয় দেশগুলোর যে অর্থনীতি, সেই অর্থনীতি কিন্তু ক্ষতিগ্রস্ত হইতেছে অলরেডি ইরান এবং ইসরায়েলের যুদ্ধের কারণে। কারণ আপনারা দেখেন মিডল ইস্টের দেশগুলা কিন্তু অলরেডি কিন্তু তারা কিন্তু তাদের যে অর্থনৈতিক যেই মেইন কাঠামোগুলা ছিল যেমন হচ্ছে আপনার ট্যুরিজম, আবাসন এবং তাদের তেল। তারা কিন্তু এদিকে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেই ক্ষেত্রে আমরা যদি আমাদের ক্যালকুলেশন থেকে দেখি যে উপসাগরীয় দেশগুলোর অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হলে সেখান থেকে পাঠানো প্রবাসী আয় ১০% কমে যেতে পারে। জ্বালানি মূল্য বৃদ্ধি, বাণিজ্য ব্যাহত হতে পারে এবং রেমিটেন্স এর যেই হার যেটা হ্রাস সেটা সেটা কিন্তু হ্রাস পাবে এবং আমাদের বাংলাদেশের জিডিপি কিন্তু ৩% পর্যন্ত কমে যেতে পারে। এই যুদ্ধের ফলে মানবিক এবং কৌশলগত যে ক্ষয়ক্ষতি হইছে সেটা আমরা একটু দেখব। এখন পর্যন্ত ইরানি হামলায় ইসরায়েলে ১২ জন নিহত হইছেন। লেবানন ফ্রন্টে হিজবুল্লাহর উপর ইসরায়েলি হামলায় ৮০০ জনের বেশি মানুষ নিহত হইছে এবং প্রায় ৮,০০,০০০ মানুষ বাস্তুচ্যুত হইছে। তো দীর্ঘমেয়াদী সংঘাতে এই সংখ্যা বহুগুণ বাড়ার আশঙ্কা রয়েছে।
আমরা যদি একটু অবকাঠামোর দিকে দেখি তাহলে দেখতে পারবো যে ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের নিরবিচ্ছিন্ন হামলায় ইরানের সামরিক ও অর্থনৈতিক অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হইছে। ইরানের জ্বালানি খাত এই হামলায় লক্ষ্যবস্তু হইছে এবং যা এই দেশটির অর্থনীতিকে আরো সংকট করে ফেলছে। আমরা একটু যদি খেয়াল করি যে যুদ্ধের শুরুতে ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে নিয়ন্ত্রণ থাকলেও এখন পরিস্থিতি কিন্তু অন্যরকম হয়ে গেছে। এখন হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ায় ইরান এখন বিশ্বের মানুষকে দেখিয়ে দিচ্ছে যে যুদ্ধের গতিপথ নিয়ন্ত্রণের ক্ষমতা তাদের হাতেও আছে। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের যে ইরানে যে শাসন ব্যবস্থার পরিবর্তন চাইছিল, তারা যে রিজিম চেঞ্জ টা চাইছিল সেটা কিন্তু তারা করতে পারেনি। তারা এখানে কিন্তু কি হইছে? ফেইল করছে। এই যুদ্ধের ভবিষ্যৎ এবং কি হতে পারে? বিশ্লেষকদের মতে এই যুদ্ধের ৩ টি সম্ভাব্য পরিণতি হতে পারে। ১ নাম্বার যেটা সেটা হচ্ছে কূটনৈতিক সমঝোতা। কূটনৈতিক সমঝোতার মাধ্যমে আন্তর্জাতিক চাপ সৃষ্টি করে এইটা একটা সমঝোতার ভিতরে এসে যুদ্ধবিরতি হতে পারে। মানে সিজফায়ার হতে পারে। ২ নম্বর যেটা সেটা হচ্ছে দীর্ঘস্থায়ী সীমিত সংঘাত। এই যুদ্ধ যদি আরো চলে তাহলে মাঝে আপনার এই যে পাল্টা হামলা চলবে এবং এটা কন্টিনিউ হতে পারে। এটা ডিপেন্ডস করবে হচ্ছে যে ২ পক্ষের উপর তারা এই যুদ্ধটা চালিয়ে যাবে কিনা। ৩ নম্বর যেটা সেটা হচ্ছে আঞ্চলিক বিস্তার। এই যুদ্ধটা যদি এভাবে চলতে থাকে তাহলে দেখা যাবে যুদ্ধটা কিন্তু ওই অঞ্চলের ভিতরে ছড়ায় পড়তে পারে। যেমন অন্য যেসব রাষ্ট্র এবং যেসব গোষ্ঠী আছে যেমন হিজবুল্লাহ সরাসরি এই যুদ্ধে তারা এই পরিস্থিতিতে এই যুদ্ধে তারা কিন্তু মানে জয়েন করে তারা আরো ভয়াবহ রূপ ধারণ করতে পারে এটাই ধারণা করা হচ্ছে। তো আমি চেষ্টা করছি আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই পেজটি এবং YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।